বাহিনীকে বিপদে পরিচালিত করবে, বসিয়ে রেখে দিতে না পারলে অন্য কোনো উল্টো রাস্তায় পাঠিয়ে দেবে, মিথ্যা কমপ্লেন করাবে, করিয়ে সেখানে এনগেজ করাবে। যেভাবে পশ্চিমবঙ্গের ভোট সংস্কৃতি তৃণমূল, সেভাবেই ভোট হচ্ছে। এর মধ্যে নতুন কি আছে? কিন্তু তার মধ্যেও মানুষ নেমেছে। এটুকুনি খালি তৃণমূলের মনে রাখা উচিত যে 27 দিনে 56 জনকে খুন করে আর হাজার হাজার মানুষকে গৃহহীন করে দিয়ে রাজ্য ছাড়া করেও যখন বিজেপিকে শেষ করতে পারেনি, বিজেপিকে শেষ করা যাবে না। তৃণমূলকে যেতে হবে, আজ না হলে কাল। রানাঘাটে একাধিক ঘটনা ঘটেছে, এজেন্টের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে, গুলিজলার ঘটনা ঘটেছে। দেখুন, রানাঘাটে তৃণমূলের পরাজয় অবশ্যম্ভাবী। তৃণমূল মন্ত্রীদের দায়িত্ব দিয়ে দিয়েছে রানাঘাটে। বিভিন্ন জায়গায় মানুষকে প্রলোভন দেখানো হচ্ছে, গিয়ে বলে যাওয়া হচ্ছে যে কোনোভাবে কোনো সরকারি সহযোগিতা আর পাবে না। রেশন বন্ধ, লক্ষ্মীর ভান্ডার বন্ধ। দিকে দিকে এই পরিস্থিতি তৈরি করেছে রানাঘাটে। একটার পর একটা মিটিং পুলিশ পারমিশন দেওয়ার পরে সেটা পর্যন্ত বাতিল করেছে। তৃণমূলের মতো করে তৃণমূলী সংস্কৃতিতে চেষ্টা করছে। আমরা মানুষের সঙ্গে আছি। রানাঘাট কেন্দ্রের মানুষ গত লোকসভা নির্বাচনে ওখানে 37,000 ভোটে আমাদের লিড দিয়েছিল। ধারাবাহিকভাবে সেখানে বিজেপি আছে। প্রতীক জেতে, প্রার্থী তো আর জেতে না। এখন প্রার্থী বিশ্বাসঘাতকতা করে চলে গেছে অন্যদিকে। তার জবাব রানাঘাটের মানুষ দিয়ে দেবে। তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে জনবিচ্ছিন্ন। বোমা সন্ত্রাস ছাড়া তৃণমূল কংগ্রেসের কাছে অন্য কোনো হাতিয়ার নেই। তৃণমূল কংগ্রেসে বিভাজনের রাজনীতি এমন অবস্থায় নিয়ে গেছে যে আজকে ফিরহাদ হাকিম ওয়েসির ভাষায় কথা বলছে। আজকে যে রাজ্যে দাঁড়িয়ে একজন বলে আমরা 30% এখানে হিন্দু আছে, কেটে জলে ভাসিয়ে দেব, যে রাজ্যের একজন দায়িত্বশীল মন্ত্রী বলে ধর্মান্তকরণের কথা, যে আমরা সৌভাগ্যবান নই, আমরা পাপী, আমরা অধর্ম, আমরা যেহেতু হিন্দু হিসেবে বা খ্রিস্টান হিসেবে, বুদ্ধিস্ট হিসেবে জন্মগ্রহণ করেছি, এটা আমাদের অপরাধ, আমাদের সৎপথ দেখানো উচিত। সেই রাজ্যে আপনি কি আশা করেন? রাজ্যের আপত্তি সত্ত্বেও সিবিআই তদন্ত, রাজ্যের সাংবিধানিক অধিকারকে খর্ব করা হয়েছে। রাজ্যের এই দাবি নিয়ে মামলা বজায় রাখলো সর্বোচ্চ আদালত। ক্যাডারের অবস্থিতে শুনানি হবে। কেন্দ্র সরকারের দাবি ছিল রাজ্যে এই ধরনের দাবি বজায় রেখে শুনানির প্রয়োজন নেই, কিন্তু রাজ্যের শীর্ষ আদালত জাস্টিস গবাই এবং জাস্টিস সঞ্জীব মেহতা জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের তদন্তে করা মামলার যে যুক্তি দেওয়া হয়েছে তার গ্রহণযোগ্যতা রয়েছে, তাই এই মামলার শুনানি শুরু হবে। পশ্চিমবঙ্গের অভিযোগের গ্রহণযোগ্যতা রয়েছে, যে দাবি করেছিল সিবিআই অপব্যবহার নিয়ে। সিবিআই মানে এফআইআর দায়ের করতে গেলে পশ্চিমবঙ্গ সরকারকে জানাতে হবে। এরকম একটা বলেনি। যেটা বলে দিয়েছে, পরিষ্কার বলে দিয়েছে যে অ্যাডমিসিবল, আমরা শুনবো, আমরা আমাদের ধারাবাহিকতা বজায় রেখে অতীতে যেটা হয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ভৎসনা, তিরস্কার, অর্থ ব্যয়, কংগ্রেসি উকিলদের সাহায্য, তারপর পরাজয়, খোকাবাবুর প্রত্যাবর্তন, এটাই হচ্ছে পুরো তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ। যুক্তি দেওয়া হয়েছে রাজ্যের পক্ষ থেকে, তার গ্রহণযোগ্যতা রয়েছে। গ্রহণযোগ্যতা থাকবে না কেন? কোর্ট মনে করে যে গ্রহণযোগ্যতা আছে। যারা মামলা করেছেন, যারা এফআইআর করেছেন, যারা তদন্ত ঠিকভাবে পরিচালনা করছেন, তারা বুঝতে পারবেন। পরে এটাই হয়তো কোর্ট বলে দেবে যে এত দেরি কেন, এই তামাশা চলছে নাকি, তাড়াতাড়ি শেষ করো, রুই কাতলা ঢোকাও এবার। আর কতদিন 2%, 5%-এর গল্প শুনবে মানুষ? গোলাঘাটে পুলিশের মারে যুবকের মৃত্যুর অভিযোগ। গোলা থানার সামনে বিক্ষোভ আইএসএফ নেতৃত্বে, রাজনৈতিক কারণে খুন করা হয়েছে অভিযোগ আইএসএফ। পুলিশ চিহ্নিত করে দিচ্ছে যারা তৃণমূল বিরোধী, তাদের উপরে আক্রমণ করছে। দক্ষিণ কলকাতায় 3 বছর আগে আমাদের একজন কর্মীকে পুলিশি লকআপে পিটিয়ে খুন করা হলো, যে অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল বা যাকে তুলে আনা হয়েছিল সন্দেহের বশে। পরে পুলিশই বললো দূর দূর পর্যন্ত তার কোনো সম্পর্ক নেই। কিন্তু তাদের কি ব্যবস্থা হয়েছে? পুলিশ বাড়ি পৌঁছে দিয়ে গেল আদালতের নির্দেশে,
বারাসাতে মোহাম্মদ আলীকে রাস্তার উপরে পিটিয়ে মেরে ফেললো দিনের বেলা পুলিশের সামনে। কি ব্যবস্থা হয়েছে পুলিশের বিরুদ্ধে? এখানে কোনো আইনের শাসন আছে? উন্নয়নের কাজে প্রপোজাল দেওয়া হলেও কাজ হয় না, দলের সংবর্ধনাকে প্রকাশ করলেন শতাব্দী। ওসব হ্যাঁ, ওদের পারিবারিক ব্যাপারে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। তৃণমূল করবেন, তৃণমূলের নেত্রী উত্তরাধিকারী যা বলে দেবেন সেটাই মত, সেটাই পথ। বাম আমলে পাট্টা দেওয়া সরকারি জমি অনায়াসে রেকর্ড হয়ে যাচ্ছে অন্যের নামে। পাড়াগড়ে দেখা গেছে যে জমি মাফিয়াকে রমরমায় একজন দেবোত্তর সম্পত্তি রেকর্ড হচ্ছে, ওয়াক অফ প্রপার্টি হাইকোর্টের নির্দেশের পরে সেখানে বহুতল বাড়ি তৈরি হচ্ছে। পাট্টা দেওয়া জমি অন্যের নামে রেকর্ড করিয়ে দেওয়া হচ্ছে, সরকারি জমি রেকর্ড করিয়ে প্লট করে বিক্রি করে দেওয়া হচ্ছে, প্রমোট একটার পর একটা পুকুর বুঝিয়ে দেওয়া হচ্ছে। এমনকি কর্পোরেশন বারণ করা সত্ত্বেও পুলিশ স্টেশনে নির্দেশ পাঠানোর পরেও স্থানীয় রাজনৈতিক প্রভাবে পুলিশ পর্যন্ত অর্ডার কমপ্লাই করছে না। তো এটা পশ্চিমবঙ্গের এখন চিত্র। কেন্দ্রীয় কৃষি মন্ত্রক যে বাদাম বীজ পাঠায় এই বর্ষায় রোপণের জন্য, সেই বাদাম বীজ রাতের অন্ধকারে পঞ্চায়েত অফিস থেকে চুরি হয়ে যাচ্ছে। তৃণমূলের প্রধানের বিরুদ্ধে সেই অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী, এক্স এমএলএ। শুভেন্দু তো বলেই দিয়েছেন, বিরোধী দলনেতা তার কাছে নির্দিষ্ট অভিযোগ আছে, খোঁজ খবর আছে, তিনি পশ্চিমবঙ্গটাকে চেনেন। তিনি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিরোধী দলনেতা যেটা বলে দিয়েছেন সেটাই শেষ কথা। কোন তথ্যর বাইরে গিয়ে তিনি কোনো কথা বলেন না, তিনি যেটা বলেছেন সঠিক বলেছেন। কেন্দ্রের পাঠানো বাদাম বীজও সাধারণ গরিব মানুষের এই কৃষিজীবীদের এই সামান্য বাদাম বীজও চুরি হচ্ছে পঞ্চায়েত অফিসে। মিড ডে মিলের চাল যদি চুরি করতে পারে, রেশনের ভোজ্য তেল যদি চুরি করতে পারে, যদি একটা পয়েন্ট থেকে ফরেস্ট কোম্পানি দিয়ে 20,000 কোটি টাকা যদি শঙ্করাঢ্য পাঠিয়ে দিতে পারে বিদেশে, তাহলে তারা অন্য কিছু ছাড়বে কেন? এটা একটা সর্বভোগ সরকার। খালি পশু খাদ্যটা এখনো বেরোয়নি, ওটা লালুর কাছে গিয়ে আশীর্বাদ নিয়ে এসছে, দেখা যাক ওটাও হবে। মোরাম মাফিয়া রাজ্যের হদিশ আউশ গ্রামে পূর্ব বর্ধমানে, যেখানে 50 থেকে 100 ফুট নিচ পর্যন্ত সেই যে মোরাম মাটি সেটা কেটে পাচার করার হচ্ছে। মোরামও খেয়ে নিচ্ছে, এটা আগে শুনিনি কোনোদিন, নতুন অভিযোগ এলো। হাওড়া ব্রিজের কাগজপত্র ঠিক আছে কিনা খুঁজে দেখতে হবে, ওটাও মনে হয় বেঁচে দিয়েছে। জয়ন্ত সিং এর গ্যাংয়ের অত্যাচারে ঘনিষ্ঠ বলে পরিচিত হলে মদন এই মুহূর্তে দায়ী দিচ্ছেন সৌগত রায় এবং পুলিশের থেকে। তিনি বলছেন যে বিহারবাসন অঞ্চলে গ্যাংস্টারদের আশ্রয় একটা নতুন নতুন ভিডিও সব সামনে আসছে, সব ভয়ঙ্কর ভিডিও জয়ন্তের বিরুদ্ধে। তো ভয়ঙ্কর লোক, ভয়ঙ্কর ভিডিও হয়েছে। আর ভয়ঙ্কর এই কারণেই হতে পারে তার মাথার উপরে শাসক দলের হাত আছে। আশীর্বাদ ছাড়া, অনুমোদন ছাড়া, অনুপ্রেরণা ছাড়া কেউ তো এই পর্যায়ে পৌঁছতে পারে না। আজকের যে সামাজিক অবস্থা তৈরি হয়েছে সেখানে নয়, একে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিলে কি করে চলবে? তাহলে কি মদন রায় বা সৌগত রায় কি কোনো হাত রয়েছে? তার না হাত আছে কি পা আছে সেটা তো আমার জানার কথা নয়। আমি এটুকুনি বলছি, শাসক দলের অনুমোদন এবং অনুপ্রেরণা ছাড়া এই পর্যায়ে পৌঁছানো সম্ভব নয়। আজকের পশ্চিমবঙ্গের সামাজিক অবস্থা, আইন শৃঙ্খলার পরিস্থিতির প্রেক্ষিতে। সংবাদ মাধ্যমে দেখুন, তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল নয়। সমস্ত দুষ্কৃতীরা এক হয়ে গিয়ে একটা দল তৈরি করে ফেলেছে, আর পুলিশ তার সঙ্গে মিলেমিশে গেছে। ফলে তারা সম্পূর্ণভাবে ভয়মুক্ত। তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে বিভিন্ন লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীদের গাড়ির সামনে শুয়ে পড়ে গাড়ি আটকেছে, তাদের গাড়ি ভাঙচুর করেছে, প্রার্থীকে আটকে রেখেছে, সংবাদ মাধ্যমের উপরে আক্রমণ করেছে। আর এই পঞ্চায়েত নির্বাচনে সেই ধারাবাহিকতা বজায় আছে। প্রার্থীকে আক্রমণ করেছে, প্রার্থীর গাড়ি ভাঙচুর করছে, প্রার্থীকে আঘাত করছে। আমাদের পঞ্চায়েতের প্রধান, তার বাড়ি ভাঙচুর হয়েছে, 2 রাউন্ড গুলি চলেছে। কোনখানে বাকি আছে? সর্বত্র যেখানেই মানুষ সংঘবদ্ধভাবে তৃণমূলের আক্রমণের প্রতিবাদ করতে যাচ্ছে, সেখানেই তৃণমূল আক্রমণ করছে।
প্রত্যেকের দায়িত্ব দেওয়া আছে, এখানে আমার এই লিড চাই। কমিশন তো আপনি যদি নির্বাচনটা রাজনৈতিক কর্মীদের পরিবর্তে সিভিক ভলেন্টিয়ার, পুলিশ আর সমাজ বিরোধীদের একযোগে দায়িত্ব দিয়ে দেন, তার পরিণতি যেটা হবার সেটাই হচ্ছে। কমিশন অ্যাকশন টেকেন রিপোর্ট চাইলো, ডিএম এর কাছেও রিপোর্ট তলব করলো এই ঘটনায় বাগদারায়। কমিশন তো কমিশনের মতো করে চাইছে, আমরাও পুরো বিষয়টা দেখছি। ভোট শেষ হওয়ার পরে আমরা যা করার করছি, দল সিদ্ধান্ত নেবে। বুথের ভেতরে গাইবান্ধি সেখানে এখনো কৃষ্ণপল্লের একজন আত্মীয়, তিনি একদম ভোটারদের নিয়ে ভেতরে অবাক তার বিচরণ বুথের ভেতরে। কেন্দ্রীয় বাহিনী সেখানে রয়েছে, তো কেন্দ্রীয় বাহিনী কি করছে? না, কেন্দ্রীয় বাহিনী বুথের ভেতরে থাকে না, বুথের বাইরে থাকে। কেন্দ্রীয় বাহিনী যেদিন পশ্চিমবঙ্গের বুথের ভেতরে ঢুকতে পারবে, সেদিন পুরো পশ্চিমবঙ্গের রাজনীতির মানচিত্রটাই বদলে যাবে। কোনো গণতান্ত্রিক সভ্য সমাজে সেটা কাম্য নয় যে ভেতরেও কেন্দ্রীয় বাহিনী রাখতে হবে। কিন্তু পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, পশ্চিমবঙ্গে যেভাবে ভোট হচ্ছে, তাহলে আমরা আবেদন করব পরের বার থেকে যে কেন্দ্রীয় বাহিনীকে ভেতরে রেখেই নির্বাচন করতে হবে। কারণ 2025 বা 2026 সম্ভবত হবে না, তার আগে নির্বাচন হবে। 2025-এর যে নির্বাচন, সেই নির্বাচন যাতে অবাধ শান্তিপূর্ণ করবার জন্য যাতে পদ্ধতিগত একটা মৌলিক পার্থক্য আনা যায় বিশেষ কয়েকটি রাজ্যের জন্য, এবং তার মধ্যে পশ্চিমবঙ্গের নাম সর্বোপরি থাকবে। কোনো রাজ্যে এই ধরনের ভোট পরবর্তী হিংসা নেই, এভাবে ভোট হয় না। এগুলো থেকে মানুষ মুক্তি চাইছে। আজকে আমাদের দেখলে আমাদেরই দলের অন্য প্রদেশের যারা কর্মী আছেন তারা হাসাহাসি করে। তো এই পরিস্থিতির বাইরে আসতে হবে, আমরা সেই চেষ্টা করব। 2025 বিধানসভা নির্বাচন, 2025 আর কি হবে? কারণ আপনি কি সেই সময় পঞ্চায়েত নির্বাচন চাইছেন? এই সরকার 26 পর্যন্ত যাবে না। আচ্ছা, ঠিক আছে, অরূপ কাঠ কেটে একটা প্রশ্ন ছিল হচ্ছে, গতকাল মুখ্যমন্ত্রীর বৈঠক হওয়ার পর যখন আজকে টাস্ক ফোর্স বিভিন্ন বাজারে যায়, সে সময় সবজি বিক্রেতারা বলছেন যে দাম কমছে, সবজির দাম কমছে, তাহলে এতদিন কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না বা কোনো নজরদারি চালানো হলো না? সবজি তো এখন পশ্চিমবঙ্গে চাষ হচ্ছে নরেন্দ্র মোদীর বাগান বাড়িতে, সেই জন্য আলু ও বেগুনের দাম আজকে এই জায়গায় পৌঁছেছে। মোড়ে মোড়ে যদি তৃণমূল ট্যাক্স দিতে হয়, আর ওই সবজি নিয়ে বসলেই তাকে যদি রোজ পয়সা দিতে হয়, তাহলে উৎপাদিত পণ্য যখন একদম ক্রেতার কাছে এসে সরাসরি পৌঁছবে, দাম বাড়বেই। আর যখন এই পদ্ধতির মধ্যে দিয়ে গোটা ব্যবস্থা যাচ্ছে, তখন স্বাভাবিকভাবে যাদের হাতে বিক্রি করবার শেষ পয়েন্টে অধিক ক্ষমতাটা আছে, তারাও তাদের মতো করে দাম চড়াবে। আর সরকার সম্পূর্ণভাবে বিষয়টা উদাসীন। সরকার এর উদাসীনতার কারণে এবং সরকারের বদান্যতা দিয়ে এই জায়গায় পৌঁছেছে। কারণ এগুলো আটকাতে গেলে সরকার থাকবে না।